আজকের হাল্লা বলে। আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে আগামী বেশ কিছুক্ষণ থাকব। আপনারা আমাদের প্যানেলে আজকে এই ভাবনা নিয়েই আসবেন যে আমাদের প্রত্যেককেই সতর্ক পদক্ষেপ প্রতি মুহূর্তে নিতে হবে। তার কারণ গোয়েন্দা দপ্তর, পুলিশ দপ্তর, সিকিউরিটি এজেন্সিজ, এসটিএফ তারা সবাই কাজ করবে, কিন্তু পাশাপাশি আম জনতাকে সতর্ক থাকতে হবে, আতঙ্কিত নয়। কারণ কাল থেকে আমাদের কাছে প্রচুর ফোন এসছে যে মানুষ বলছেন যে আমরা আতঙ্কিত। কেন তারা বলছেন? তারা বলছেন যে তাদের এলাকায় এমন কোনো ব্যক্তি লুকিয়ে নেই তো, যে ব্যক্তি আপনার সঙ্গে আপনার অ্যাপার্টমেন্টেই থাকছে, কিন্তু সেই লোকটার জঙ্গি মনস্কতা রয়েছে আপনার অফিসে, আপনার পাড়ায়, আপনার এলাকায় এরকম কোনো স্লিপার সেলের কোনো ব্যক্তি নেই তো? বহুদিন আগে এক লেখক লিখেছিলেন যে এরকম এই ধরনের স্লিপার সেল বহু জায়গায় থাকতে পারে এবং তাদের নাম নানান রকম হতে পারে, আপনার সঙ্গে মিশে থাকতে পারে, নাম পরিবর্তন করতে পারে তারা। দেখুন, আজকে আইজি এসটিএফ গৌরব শর্মা যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো খানিকটা তো সেই ধরনেরই ইঙ্গিত দিচ্ছে। কেন? তার কারণ রেনেসা অ্যাপার্টমেন্টে এই হাওড়ার পিলখানা এলাকায় বসবাসকারী হামিম মণ্ডল গিয়েছিল শুধুমাত্র এই কারণের জন্য যাতে একটা সেফ টেরিটরিতে থাকা যায়। যারা অ্যাপার্টমেন্টে রয়েছেন তারা এটা মনে করেন যে যেহেতু গেটে দুজন সিকিউরিটি থাকে, 24 আওয়ার সিকিউরিটি অবজারভেশন, সিসিটিভি অবজারভেশনে তারা থাকেন, তাই অ্যাপার্টমেন্টগুলো অনেকটা নিরাপদ। তার থেকে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং বা নিজের বাড়ি হয়তো বিপজ্জনক হতে পারে মানুষ মনে করেন। কিন্তু আমার তো আজও মনে আছে যে কলকাতার এই সাপুরজি পালনজিতেই পুলিশ এনকাউন্টার করে দুজন জঙ্গিকে এরকমভাবে তারা সেখানে এনকাউন্টার করেছিল, জঙ্গিকে নিকেশ করেছিল এসটিএফ। এখন প্রশ্ন হচ্ছে যে এই হামিম মণ্ডল সে হাওড়ায় ওই গেঞ্জিতে ট্যাগ লাগানোর একটা কারখানা এদের কাজ ছিল, যেটা আজকে গৌরব শর্মা বলছেন যে উনি পরিবার সহ বর্ধমানে রেনেসা অ্যাপার্টমেন্টে চলে গেলেন এই কারণের জন্যই যাতে নিজের পরিচয়টাকে আরও খানিকটা গোপন রাখা যায়। একটা সেফ সিকিওর জোনে তারা থাকলে খানিকটা নজরদারি এড়িয়ে চলা যাবে। বুঝতে পারলেন? যারা অ্যাপার্টমেন্টে থাকে লোকে ভাবে দে আর কম্বাইন্ড ফ্যামিলি, লাইক এ ফ্যামিলি। তারা দুর্গাপুজো করছে, কালী পুজো করছে, তারা নিজেদের জিমে যাচ্ছে, তারা নিজেদের একটা কমিউনিটি তারা তৈরি করে। এই রকম ধরনের অ্যাপার্টমেন্ট কলকাতায় আছে। কলকাতার উপকণ্ঠে সোদপুর, ব্যারাকপুর, এইসব চত্বরে, খড়দা এইসব চত্বরে তৈরি হচ্ছে, দমদমে তৈরি হচ্ছে, এয়ারপোর্ট চত্বরে তৈরি আছে। অন্যদিকে আমি যদি টাউনশিপে চলে যাই, মালদা টাউনশিপে আছে, শিলিগুড়িতে প্রচুর এরকম ফ্ল্যাট অ্যান্ড অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। আমি যদি পশ্চিম দিকে চলে যাই, বর্ধমান জেলার দুর্গাপুর, আসানসোল, এরকম প্রচুর টাউনশিপ তৈরি হয়েছে, টাউনশিপ বা এই ধরনের অ্যাপার্টমেন্ট রয়েছে প্রচুর। কাজেই যে কোনো জায়গায় হামিম মণ্ডলদের অ্যাক্সেস হতে পারে, এই ঘটনা সেটা প্রমাণ করলো। হয়তো তারপরে সে ধরা পড়বে ইত্যাদি, সেটা অন্য ব্যাপার। এবার কি এই হামিম মণ্ডল কি করত? এর মূল কাজ ছিল পুলিশ মনে করছে নেটওয়ার্ক বিল্ডিং করা। অর্থাৎ ঠিক এক্স্যাক্টলি আমরা এই অনুষ্ঠানে বারবার করে বলেছি, স্লিপার সেলদের কাজ যেটা থাকে অবজারভেশন করা, তথ্য সংগ্রহ করা, অর্থাৎ স্পেশাল ইনপুটকে কালেক্ট করা, সেগুলোকে প্রপার লোকেশনে সেন্ড করা, তাকে ডিস্ট্রিবিউট করা এবং পুরো এলাকার উপর নজরদারি রাখা। এদের কাজ হচ্ছে নজরদারি রাখা। আর দ্বিতীয়ত কাজ কি? এদের কাজ হচ্ছে তাদের নিজেদের সেলকে গ্রো করা। কারণ কি, ন্যাচারালি স্লিপার সেল একজন এক জায়গায় রয়েছেন, এবার তিনি যদি আরও স্প্রেড করতে পারেন তাহলে কি তাদের নেটওয়ার্কিং যে ক্যাপাবিলিটি সেটা আগের থেকে অনেক বাড়বে, খুব স্বাভাবিক। এই হামিম মণ্ডল তাই করতেন এবং সঙ্গে তার গার্লফ্রেন্ড অর্পিতা সরকার, তারও কাজ ছিল কিন্তু এইভাবেই মূলত তাদের স্প্রেড করা এবং বিভিন্ন লোককে ট্র্যাপে ফেলে সেখান থেকে হয়তো কিডন্যাপ করা। তার থেকে হয়তো এবার এদের চলতে গেলে কি দরকার? সব থেকে বড় দরকার হচ্ছে মানি ফান্ডিং। এই মানি ফান্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত বাধা বিধি নিষেধগুলো আরোপ করে রেখেছে আমাদের কেন্দ্রীয় সরকার, সেগুলোর জন্য তারা ফরেন মানি এক্সচেঞ্জ করাটা অনেক ডিফিকাল্ট, পুলিশ ধরে নেবে। তার জন্য কী করতে হবে? লোকাল সেল থেকে যদি পয়সা কালেক্ট করা যায় বা কিডন্যাপ করে যদি ইন্টার কান্ট্রি সেই পয়সাটাকে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, এটা অনেক বেটার হয়। এই ধরনের বহু প্ল্যান। এবং আমি চমকে গেলাম, আজকে শুনছিলাম আমি রেসপেক্টেড আইজি অফ এসটিএফ গৌরব শর্মার বক্তব্য। উনি বলছেন রানা, উজের, আদিল জাট, একটা লোকের নাম রয়েছে 333। ক্যান ইউ ইমাজিন? ইনস্ক্রিপ্টেড স্ক্রিপ্টে তাদের মধ্যে কথা হতো। 333 একজনের নাম হচ্ছে হামার মানে হামার না হ্যামার যায় না, হাতুড়ি,
নাম, মানে বুঝতে পারছেন। এবং এদের প্রত্যেকের সঙ্গে ইনস্ক্রিপ্টেড চ্যাট হতো। কিভাবে হতো? প্রথম এদের সঙ্গে আলাপচারিতা হয় ইনস্টার মাধ্যমে, অর্থাৎ ইনস্টাগ্রাম। এখন এই সময়ে মডার্ন ট্রেন্ডিংয়ে অন্যতম একটা কমিউনিকেশনের মাধ্যম ইনস্টা, প্রত্যেকের ইনস্টা থাকতে হবে। তারপরে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে ইনস্ক্রিপ্টেড স্ক্রিপ্ট তারা ব্যবহার করতো, অর্থাৎ পরিষ্কার বাংলা ভাষায় নয় বা হিন্দি ভাষায় নয় বা ইংরেজিতে নয়, ইনস্ক্রিপ্টেড মানে কোনো কোড পাঠানো। এই বিস্তারিত আমরা আজকে আলোচনা করব যাদের সঙ্গে, যে কী সেই কোড, কী ধরনের কানেক্টিভিটি, পুলিশের অ্যাক্টিভিটিস কী হয় এই ক্ষেত্রে। আমরা আমাদের প্যানেলকে আজকে এনরিচ করেছি বেশ কয়েকজন এক্সপার্টিসকে দিয়ে। তারা কারা? আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার, তিনি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অবস্থান বলবেন শাসক দলের পক্ষে। দ্বিতীয়ত আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী নয়নিকা রায়, তাকেও আমরা স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, এক্স পুলিশ পার্সোনাল, এক্সপার্টিজ অন দিস কাইন্ড অফ ইনভেস্টিগেশন গোরা চট্টোপাধ্যায়, স্বাগত জানাবো। কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওকে আলোকিত করবেন শক্তিদা, শক্তি মৈত্র জাতীয় কংগ্রেসে। সঙ্গে আমাদের রয়েছেন এক্স এনএসজি কমান্ডো এবং উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। আমি দীপাঞ্জন দাকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। দীপাঞ্জন দা, যা যা লেটেস্ট আপডেট পেলাম, মানে আপডেট যা যা আমরা কালেক্ট করলাম বা শুনলাম, আচ্ছা দীপাঞ্জন দার সঙ্গে আমরা যুক্ত হব আর কিছুক্ষণের মধ্যেই। আমি দ্রুত আপনাদেরকে একবার শোনাবো এই মুহূর্তে যে আমাদের আইজি এসটিএফ গৌরব শর্মা কি বলেছেন, তার একটা ছোট অংশ আপনাদেরকে শোনাই, শুনুন। একটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। এর হ্যান্ডেল আছে, কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজের, একটা ছিল আবি জট 333 হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে। তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, আর আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যার মধ্যে কিছু পুলিশ পার্সোনালস এটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। আর মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল। তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো একটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যার মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস আর এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। আর এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। হামিম মন্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ ওয়ান অনারেবল মিনিস্টার ইন হাওড়া। আর তার মধ্যে হি ওয়াজ ট্রাইং টু হানি ট্র্যাপ the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. আমি আবার বলছি কি এটা নিয়ে we are investigating. আমি এটা না এখন এই মুহূর্তে এটা কনফার্মও করতে পারবো না, রিজেক্টও করতে পারবো না। এটা আমরা ইনভেস্টিগেট করছি। কয়েকটা জিনিস আমাদের মানে এটা খুবই ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন, সব কোয়েশ্চেন্স আনসার এখানে দেওয়া যাবে না। আর প্লাস এটা কয়েকটা সেন্সিটিভ ইস্যুস আছে, এর মধ্যে পয়েন্টস আছে যেটা মানে এই ইনভেস্টিগেশনটা সবে আরম্ভ হয়েছে, এর মধ্যে অনেক লিঙ্কস আছে, লিডস আছে, এটা আমাদের ওয়ার্কআউট করতে হবে। সব কিছু এখানে আমি ডিসক্লোজ করতে পারবো না। তো সেটা যে ইনিশিয়ালি আমাদের যে পাওয়া গেছে, যেটা ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন অ্যাজ পার ল আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার আজকে এই বক্তব্য শুনতে শুনতে মনে হয়েছে যে বহু কিছু তথ্য এসটিএফ পেয়েছে, যেই তথ্যগুলোকে এখনই রিভিল করার সময় হয়নি।
বা তদন্তের স্বার্থে সেগুলোকে মিডিয়ার সামনে বলাটা উচিত মনে করেননি। এটা খুব স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। আমার সঙ্গে মানে এই অ্যাঙ্গেলগুলো কি কি, মানে যা যা আপনারা শুনলেন বা জানেন যে আজকে এসটিএফ যা যা বলেছে, মানে টোটাল গ্রেপ্তারির পর থেকে ইনভেস্টিগেশন এবং তার 3 মাস আগে থেকে প্রপার একটা ট্র্যাকিংয়ের মধ্যে ছিল কিন্তু এসটিএফ। অর্থাৎ হঠাৎ করে গিয়ে কাউকে গ্রেপ্তার করে নিয়ে এসছে, এটা কিন্তু খুনি গ্রেপ্তার নয় যে একটা খুন করেছে আমি 5 দিন তাকে খুঁজে কোনো একটা জায়গা থেকে গ্রেপ্তার করলাম, সেরকম ব্যাপার নয়। এসটিএফের এই গ্রেপ্তারি নিয়ে টেকনিক্যালি যাদের মনে প্রশ্ন রয়েছে তাদেরকে পরিষ্কার করে দিই, একটা মানে দীর্ঘসূত্রী একটা ফলো আপ এই ক্ষেত্রে ছিল এবং তারপরে গ্রেপ্তার হয়েছে। আমি গোরা চট্টোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন, এসটিএফটা তো পুলিশেরই একটা অংশ। গোরাদা, আপনি আমাকে বলুন যে রাজ্য পুলিশের এই অ্যাক্টিভিটিসে আমরা সত্যি একটা প্রশংসনীয় একটা ভূমিকা রাজ্য পুলিশ নিল। এর আগে আমরা দেখেছি আনসারুল্লাহ বাংলার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বাইরের রাজ্যের পুলিশ এসেছিল। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার, সেই ক্ষেত্রেও অন্য রাজ্যের এসটিএফ ছিল। কিন্তু এটা আমাদের রাজ্যের এসটিএফের অ্যাক্টিভিটিস আমাদেরকে খুশি করলো যে অ্যাটলিস্ট একটা বড় স্টেপ তারা নিল। কী ধরনের ইনভেস্টিগেশন হলো, বা এই যে 3 মাস ধরে যে তাকে ফলো করা, তাকে ট্র্যাক করা, এরপরে জিম থেকে গিয়ে গতকাল গ্রেপ্তার করা, এই ঘটনাগুলো কিভাবে হয় আপনার পুলিশ লাইফে? এই ধরনের ইনভেস্টিগেশন বা এসটিএফের কাজকর্ম সম্পর্কে একটু আমাদেরকে জানান। দেখুন, আমার যা নলেজ রিগার্ডিং দি ইনভেস্টিগেশন অ্যান্ড সমস্ত যেগুলো হয় আর কি, কোনো কাউকে ইয়ে করা, তাকে কাউকে ওয়াচ করা বা বিভিন্ন এই ধরনের হয়, তাতে অনেক সময় কি ফোন কল আমরা ট্যাপ করি। এই ক্ষেত্রে এটা হয়েছে, হ্যাঁ, সেই ফোন কলটা ট্যাপ করি এটা, এবং ফোন কল ট্যাপ করে আমরা দেখেছি খুব বড় বড় কেস, যেগুলো কেস নর্মালি হচ্ছে না বা নর্মাল ইনফর্মারকে দিয়ে করতে পারছে না, এগুলো ফোন কলে আমাদের ইজি ইয়ে হয়ে যায়। বা এই যে ছেলেটি হামিদ মণ্ডল, এ তো পিলখানাতে ছিল, এ আন্দাজ করছিল যে একটা কিছু হচ্ছে, মানে বিহাইন্ড নেম, তার পেছনে একটা কিছু হচ্ছে, কোনো সরকারি বা কোনো ইয়ে মানে ওকে টার্গেট বা ফলো করছে। সেই জন্যে ও ওখান থেকে রেনেসাঁসে চলে এসছে, যে রেনেসাঁস খুব হাইলি সিকিউরড অ্যাপার্টমেন্ট। সেখান থেকে ওরা যাতে ওরা সহজে মানে যেহেতু অ্যাপার্টমেন্ট, সেহেতু কেউ কারোর খোঁজ খবর রাখে না। আচ্ছা গোরাদা, এই ক্ষেত্রে যে পরিবার নিয়ে আসা, এর কি একটা গল্প আছে? কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি, কলকাতায় যেমন আমরা ওই দেখেছিলাম যে 2জন জঙ্গিকে এনকাউন্টার করা হলো পাঞ্জাব পুলিশের তরফে, কিন্তু তারা সিঙ্গেল ছিল। পরিবার নিয়ে গেলে কি ব্যাপারটা অন্য কোনো একটা সেন্টিমেন্ট ক্যারি করে? এইটা হচ্ছে পরিবার নিয়ে গেছে মানে তার দিকে দৃষ্টিটা অনেক কম থাকবে। যেহেতু পরিবার নিয়ে এসছে, সেহেতু স্থানীয় লোক বা স্থানীয় পুলিশ বা যারা সন্দেহ কম, গার্ড যারা আছে, তারা সন্দেহ কম করবে, এবং সেই জন্যে ও পরিবার নিয়ে এসছে। এবং এই যে এখন যে ট্রেনটা চলছে, আমি তো পশ্চিমবঙ্গ পুলিশ গত 4 তারিখের আগে যে প্যাটার্নে ছিল বা তাদের যে অ্যাকশন, মোড অফ অ্যাকশন ছিল, এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে। শুভেন্দুবাবু আসার পরে, শুভেন্দুবাবু এইখানে অ্যাজ এ চিফ মিনিস্টার ওথ নেওয়ার পরে পুলিশের একদম টোটাল ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে, কলকাতা পুলিশকে আগে বলতাম স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের তুলনা করা হতো, কিন্তু গত 50 বছরে সেই পুলিশের সেই অবস্থা ক্ষয়িষ্ণু হতে হতে আমাদের যে সরকারগুলো ছিল, তারা ক্ষয়িষ্ণু করতে করতে একেবারে শেষ করে দিয়েছে একদম। আর এই গত 15 বছরে মমতা ব্যানার্জির সরকার তো একেবারে শেষ করে দিয়েছে। তো এই টেররিজম যেটা চলছে, আর একটা জিনিস যেটা হচ্ছে, এটা মানে বেড়ে যাচ্ছে কেন, তার কারণ হচ্ছে মোদিজি যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন, ভারতের জনগণকে যেভাবে উনি বিশ্বের কাছে তুলে ধরেছেন, তাতে উনি কাউকে পরোয়া করেন না। কোনো বড় যারা আমেরিকা তাদেরকে পরোয়া করেন না। উনি নিজের দেশের মানুষ, নিজের দেশের সিটিজেন, তাদের দিকে চেয়ে তিনি যা করার করেন। এতে কতগুলো মানে ইন্ডিয়া যে সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে, এটা অনেকের কাছে একটা চক্ষুশুল মনে হচ্ছে। বেশ, আমি গোরাদার কাছে বিস্তারিত টেকনিক আসবো। পরিবারকে নিয়ে যাওয়া, একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ড তৈরি করা, যে পরিবার সঙ্গে রয়েছে, এই লোকটা জঙ্গি উগ্রবাদী হতে পারে না, তবে
এক্ষেত্রে পুলিশের এই তদন্তকে সম্মান জানাচ্ছেন গোরাদা। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দীপঙ্কর দা রয়েছেন, দীপাঞ্জন দা যুক্ত হবেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে আলোচনা করব এবং একেবারে এর ভেতরকার যে রহস্য সেটাকে আমরা আমাদের মতন করে এখানে বার করবার চেষ্টা করব। ডেফিনেটলি পুলিশ তদন্ত করছে, তদন্তের সমস্ত তথ্য আমাদের সামনে আসবেন, আমরা সব কিছু জানি, কিন্তু কি হতে পারে তার একটা সম্ভাবনা আমরা তুলে ধরবো। দ্রুত ফিরছি বিরতির পরে, সঙ্গে থাকবেন। ফিরে আসলাম বিরতির পর। আমার সঙ্গে দুজন নতুন অতিথি যুক্ত হচ্ছেন। এখন এই মুহূর্তে আমি স্বাগত জানাবো আইনজীবী নয়নিকা রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আমাদের রয়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডো এবং অবশ্যই উত্তরপাড়ার বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। দীপাঞ্জন দা, আপনার কাছে একটু যাই। আমাদের স্টুডিওতে গোরা চক্রবর্তী অলরেডি বলেছেন উনি প্রাক্তন পুলিশ কর্তা, রাজ্য পুলিশ, আর সঙ্গে গোরা চ্যাটার্জি চট্টোপাধ্যায়, আর সঙ্গে দীপঙ্কর দা রয়েছেন, ডক্টর দীপঙ্কর সরকার, অধ্যাপক, বিজেপি মুখপাত্র। আমি দীপাঞ্জন দা আপনার থেকে জিজ্ঞেস করছি, যা যা আজকে আইজি এসটিএফ বললেন, গৌরব শর্মা যা যা বললেন, এর থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? কারণ এখানে ইনস্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। দ্বিতীয়ত হচ্ছে এই যে ব্রেন ওয়াশ করবার কাজ, আজকে খুব পরিষ্কারভাবে মিস্টার শর্মা বলছেন যে ব্রেন ওয়াশ করবার কাজ করতো। রানা, উজের, আদিল জাট, 333, হামার, এরকম বেশ কিছু লোকের সঙ্গে তার কথাবার্তা হতো। এই সব কিছু দিয়ে এদের নেটওয়ার্কটাকে কতটা সিরিয়াসলি দেখা উচিত এই মুহূর্তে? দেখুন, আমি বহু বছর ধরেই বলছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন মাধ্যমে বা মঞ্চে, যে আমি চিন্তিত বেশি এই যেটাকে আপনি নেটওয়ার্ক বললেন সেটাকে। কারণ সন্ত্রাসবাদী সংখ্যা হয় সীমিত, যেটাকে আপনি নেটওয়ার্ক বলছেন সেটা আমাদের ভাষায় টেকনিক্যালি আমরা বলি ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স। এই ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স এরা র্যাডিকালাইজেশনে সাহায্য করে, যেটাকে আপনি বললেন মগজ ফোলা। এরা লজিস্টিক সাপোর্ট দেয়, এরা ইনফরমেশন দেয়, এরা নিজেরা সরাসরি কিন্তু কোনো অ্যাকশনের মধ্যে ইনভলভ হয় না। এবং আমরা দেখেছি রিসেন্ট পাস্টে কাশ্মীরে পেহেলগামের পর কাশ্মীরে ভারতীয় সেনা, রাষ্ট্রীয় রাইফেলস এবং ইন্টেলিজেন্স তারা খুব ফোকাস করে এই ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স যারা এদের নির্মূল করেছে বা এখনো চলছে অনেক অংশে। এবং তাতে ইনফ্যাক্ট যেটা, যে বাইরে থেকে আসা টেরোরিস্টদের এখন কিন্তু মানে উৎপাতটা অনেকটাই কমে গেছে। পাকিস্তান বা অকুপাইড কাশ্মীর থেকে তারা এসে অচেনা টেরেন, অচেনা শহর, গ্রাম ইত্যাদি জায়গায় খুব মুশকিল হয় তাদের পক্ষে এস্টাবলিশ করার, এবং সেই কাজটা কিন্তু এতদিন ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্সরা করে এসেছে। যেটা বাংলায় আমরা খুব চিন্তিত, যেরকম বলেছিলেন আপনার মনে আছে গত সরকারের, মমতা ব্যানার্জি সরকারের সিদ্দিকুল্লাহ চৌধুরী লাইব্রেরি মন্ত্রী ছিলেন, ওয়াকবিন আন্দোলনের সময় উনি বলেছিলেন যে কলকাতার 50 জায়গায় 2,000 করে ছেলে বসিয়ে উনি 1 লক্ষ ছেলে দিয়ে কলকাতাকে ঘিরে দেবেন। আমি তখনও বলেছি, এখনো বলছি, ইট ওয়াজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। 1 লক্ষ নয়, তার অনেক বেশি সংখ্যা রয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে গত 15-20 বছর ধরে এই জিহাদিদের র্যাডিকালাইজেশন হয়েছে। বাম সরকার এবং তারপরে অবভিয়াসলি তৃণমূল সরকার, প্রশাসক, শাসক দলের সর্বোচ্চ নেতা নেত্রী এবং প্রশাসনের সর্বোচ্চ নেতা নেত্রী, তাদের প্রত্যক্ষ মদতে এই যে ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স তাদের ফুলে ফলে ভরিয়ে দেওয়া হয়েছে। যার জন্য আপনারা কিন্তু মাঝে মাঝে একটা শব্দ ব্যবহার করতেন যে পশ্চিমবঙ্গ হয়েছে সেফ করিডোর জিহাদিদের। এখন এই সেফ করিডোরটাই ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স। এরা না হলে আপনি ভাবুন যে ওই রকম একটা পশ রেসিডেন্সিয়াল এরিয়াতে কেউ না কেউ তো যোগাযোগ করিয়ে দিয়েছে, নাহলে হাওড়া থেকে গিয়ে হঠাৎ করে সেরকম ভাবে, তাও আবার একা, আমি তো সোসাইটিতে আমরাও থাকি, একা একজন পুরুষকে চট করে দেয় না সোসাইটি। এবং সেখানে কি তার প্রপার পুলিশ ভেরিফিকেশন, কাগজপত্র জমা হয়েছিল, কেউ না কেউ তো রেকমেন্ড করেছে সোসাইটির মধ্যে থেকে, তারপরে ওই আমি ওখানে গিয়ে থেকেছে। তো এরাই হচ্ছে ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স, এবং ওটা চিন্তার ব্যাপার না। কিন্তু দীপাঞ্জন দা, একটা জায়গা আমি বলি, কলকাতার উপকণ্ঠে, মানে আপনি যেখানে থাকেন সেখানেও বিভিন্ন জায়গায় নিউ অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এবং কমপ্লেক্সের মধ্যে থাকাটাকে মানুষ একটা
ফ্যাসিনেশন বলে মনে করছেন, এবং এই ধরনের কমপ্লেক্স আমি একটু আগে বলছিলাম মালদায় কিছু তৈরি হয়েছে, রায়গঞ্জে তৈরি হচ্ছে, শিলিগুড়িতে তৈরি হয়েছে, এদিকে আপনি বলুন সোদপুর, ব্যারাকপুর, রিষড়া এইসব চত্বরে তৈরি হচ্ছে, হাওড়ার দিকে আপনার উত্তরপাড়া চত্বরে তৈরি হচ্ছে, শ্রীরামপুরে তৈরি হচ্ছে। এই যে আমার কথা হচ্ছে যে এদের মাঝখানে আপনি বললেন যে কেউ হয়তো রেকমেন্ড করে থাকতে পারে, কিন্তু এই কেসটাতে আমি যেটুকু জেনেছি তাতে একজন দালাল ছিলেন, হ্যাঁ, মানে মিডলম্যান। এবার এই দালালরা এদের একটা বিলিভেবিলিটি থাকে মানুষের কাছে যে এদেরকে বিলিভ করা যেতে পারে। এই ধরনের অ্যাক্টিভিটিসে অ্যাপার্টমেন্টে শেল্টার নেওয়ার ক্ষেত্রে মানে এক্ষেত্রে আটকানো, মানে এদের তো আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে, এরা তো সেই অর্থ অনুপ্রবেশকারী নয়। হাওড়ার পিলখানাতে বড় হয়েছে, এদের ভোটার কার্ড, আধার, মানে স্লিপার সেলকে প্রোটেক্ট অর প্রিভেন্ট অর আইডেন্টিফিকেশন, এর জন্য কি করা যেতে পারে? কারণ বিভিন্ন অ্যাপার্টমেন্টের মানুষ আমাদেরকে ফোন করছেন, বলছে আমরা আতঙ্কিত। না দেখুন, এটা আমি তো বলছি, আপনি যেটা বললেন আমি শুনলাম, ইটস ভেরি সিম্পল। আমি তো মুম্বাই প্রবাসী, মুম্বাইতে 22 বছর ধরে আছি। মুম্বাইতে সে নিম্নবিত্ত হোক আর চূড়ান্ত উচ্চবিত্ত হোক, কোনো আবাসও নেই আপনি উইদাউট পুলিশ ভেরিফিকেশন বা কোনো সিটিজেন, অন্য কোনো লোক যে ওই সোসাইটির মেম্বার, তার রেকমেন্ডেশন, লিখিত রেকমেন্ডেশন ছাড়া আপনি ওখানে থাকতে পারবেন না। এটা খুব ক্লিয়ার, এবং সেটা না হলে পুলিশ অ্যাকশন নিচ্ছে। আমি নিশ্চিত যে এই নতুন সরকারের এবার পুলিশ এইগুলোকে দেখবে এবং অ্যাকশন নেবে, এবং অ্যাকশন সোসাইটির সম্পাদক বা সেক্রেটারির এগেন্সটে নিতে হবে। এখন এই যে আরবানাইজেশন হয়েছে, এই আরবানাইজেশনটা তো ঠেকাতে পারবে, কিন্তু আরবানাইজেশনের সঙ্গে সঙ্গে যে এই কোলাটারাল যে রিস্কগুলো রয়েছে, এই কোলাটারাল রিস্ককে নিউট্রালাইজ করতে হয়। দেখুন, আপনি যেটা বললেন ওটা প্রশ্ন এক উত্তরে হয় না, এটাকে বড় অনেক সময় দিতে হবে। আমি যদি বোঝাতে চাই যে যেরকম ভাবে র্যাডিকালাইজেশন হয়েছে 20 বছর, সেটাকে আমাদের ডিরেডিকালাইজ করতে হবে, এবং তার প্রসেসটা যথেষ্ট জটিল। এছাড়া কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন নেই। ডিরেডিকালাইজেশন করতেই হবে, আইডেন্টিফাই করতে হবে, ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কারদের তাদের এলিমিনেট করতে হবে। তো এটা যদি না হয় তাহলে সমস্যা বিভিন্ন জায়গা থেকে হতে থাকে। সে আজকে এখানে বর্ধমানে হয়েছে, কালকে কলকাতাতে হবে। আমরা অতীতে দেখেছি সাপুরজি পালনজিতে পাঞ্জাবের গ্যাংস্টার, সেই লড়াইও দেখেছি, এবং কেউই নাকি কিছু জানতেন না। এখন নাগরিক সচেতনতা সেটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা এত নির্লিপ্ত, নিজের ফ্যামিলি নিয়ে বসে রইলাম, দরজা বন্ধ করে দিলাম ফ্ল্যাটে, আমি জানি না পাশের ফ্ল্যাটটায় কে আছে। এইগুলোকে বার করতে হবে, এবং এগুলোর জন্য জনসচেতনতা দরকার, পুলিশের সেন্সিটাইজেশন দরকার, ইন্টেলিজেন্সকে আরো মজবুত করতে হবে, তাদের বোঝাতে হবে যে আমরা নর্মাল ক্রিমিনাল নয়, আমরা জিহাদিদের সঙ্গে লড়াই করছি। তার কনসেপ্ট কমপ্লিট ডিফারেন্ট, মোডাস অপারেন্ডি ডিফারেন্ট। এগুলো না হয়ে যে বিট কনস্টেবল সে নর্মাল পুলিশিং ডিউটি করছে, আর তাকে যদি ট্রেনিং না দেওয়া হয়, সে কোনো মতেই জিহাদিদের আগে থেকে আইডেন্টিফাই করতে পারবে না। কোনো ইনসিডেন্ট হলে বা ধরা পড়লে তখন টিভি ক্যামেরার সামনে তারা বোবা হয়ে যায়। বেশ, দীপাঞ্জন, আমার আরেকটা প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ। আপনি বললেন যে এদের যে মুভিবিলিটি সেটাকে দেখার জন্য মানুষের সচেতনতা দরকার। আপনি সাপুরজি পালনজির একটা ইনস্ট্যান্স বললেন, একেবারে ঠিক। একজন আরেকজন মানুষকে চেনেন না, প্রত্যেকে খুব ঘর কেন্দ্রিক, রুম সেন্ট্রিক মানুষ। আপনি আমাকে একটা জায়গা বলুন, এই যে শাহজাদ ভাট্টি যার নাম আসছে, যার সঙ্গে পুলওয়ামা বিস্ফোরণের যোগ রয়েছে, জৈশে মোহাম্মদের যোগ রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবে আজকে IGSTF বলছিলেন যে এদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থারও যোগ থাকার একটা ব্যাপক সম্ভাবনা, এবং থাকেই। বাই দ্য ওয়ে, আমরা জানি যে লস্করের সঙ্গে, জৈশে মোহাম্মদের সঙ্গে বা ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে একটা যোগ রয়েছে। এই যে শাহজাদ ভাট্টি গ্রুপ বা নেটওয়ার্ক, এটা কতটা বিপজ্জনক? মানে আমি বলছি যে প্রত্যেক জঙ্গির একটা তো প্রোফাইল থাকে। মানে মাসুদ আজহারের কি ঘনিষ্ঠ খুব বা এই শাহজাদ ভাট্টি? কারণ আপনি দীর্ঘদিন হিডেন এজেন্ডাতে আপনি পাকিস্তানেও কাটিয়ে এসেছেন। আমি সেই জায়গাটা থেকে জিজ্ঞেস করতে চাই, এই টেরোরিজম গ্রুপটা কতটা মানে ভয়াবহ? দেখুন, যেরকম ভাবে আমরা দেখেছি যে কোভিড ভাইরাস মিউট্যান্ট যেরকম ভাবে চরিত্র বদলে দিচ্ছে,
এই ইসলামিক জেহাদি গ্রুপগুলো তারা কিন্তু তার থেকে দ্রুত গতিতে তারা চরিত্র করে। আচ্ছা, কারণ আপনি দেখেছেন মাঝে মাঝে ইউএন থেকে এদের স্যাংশন করে দেয় বা আমেরিকা স্যাংশন করে দেয়, এদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। তার জন্য বাঁচার জন্য কোনো অর্গানাইজেশন লস্কর বা জয়েশের মতো অর্গানাইজেশন ছাড়া বাকি কেউ 7 দিন 10 দিন 15 দিনের বেশি এরা স্বনামে থাকে না, নামটা বদলে থাকে। একমাত্র আইএসআইএস ইসলামিক স্টেট তাদের সঙ্গে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই একটা চূড়ান্ত তীব্র লড়াই রয়েছে, ইগোর লড়াই, যে এই জিহাদকে কারা নেতৃত্ব দেন। এছাড়া আপনি লস্কর, আল কায়দা তো বিলুপ্ত প্রায়, কিন্তু আল কায়দা অনেকগুলো ফ্যাকশন হয়ে গোটা 28খানা সাব গ্রুপ তৈরি করেছে। বাট লস্কর বলুন, জেহাদ এই জয়েশ বলুন, এরা কিন্তু একই ছাতার নিচে কাজ করে। ছাতাটার নাম হচ্ছে আইএসআই। তো এদের আইডেন্টিফাই করাটা খুব মুশকিল। এবং পাকিস্তান থেকে বিশেষ করে ভারতবর্ষে এমন একটা ঘটনা ঘটে না যেটার পেছনে আইএসআই এর নাম নেই বা আইএসআই এর হাত নেই। এবং এরা কিন্তু দেখতে হবে এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তো আমি তাও জিহাদি সংগঠন বাট জয়েশ মোহাম্মদ লস্করের তো এবার তাও একটা নাম তো রয়েছে বিশ্বব্যাপী। আর এই যে ছোট গ্রুপগুলো এরা বেশি ভয়ঙ্কর, এরা নির্মম হতে বা যা কিছু করতে এরা ভয় পান, কারণ কালকেই নাম বদলে যাবে, আপনি স্যাংশন কি করে। লস্কর জয়েশ এরা কিন্তু সরাসরি আজকাল খুব বেশি ইনভলভ হয় না, কারণ এদের পেছনে আমেরিকার নজর রয়েছে। এবং সাজ্জাদ ভাট্টির মতো লোক তারা আজকে অপারেশনটা যদি করে দিতে পারে কাল নাম বদলে যাবে, ধরবেন কি করে। এবং আমরা পুলওয়ামার ক্ষেত্রেও কিন্তু দীপাঞ্জনদা লস্করের একটা ছোট উইংসকে কাজ করতে দেখেছিলাম পুলওয়ামার ক্ষেত্রে, পেহেলগামের ক্ষেত্রে। ওই যে বললাম আপনার, আপনি দেখেছেন, আপনারা জানেন যে ওই 4-5 তারা কিন্তু প্রায় দীর্ঘ 2-3 মাস তারা সেনাবাহিনী বা এদের নজর এড়িয়ে, রাষ্ট্রীয় রাইফেলসের নজর এড়িয়ে তারা কিন্তু কাশ্মীরে ঘুরে বেরিয়েছে। এখন এই 2 মাস 3 মাস 4 মাস ওদের রসদকে জুগিয়েছে। 4 মাসের রেশন নিয়ে তো পাকিস্তান বা পিওকে থেকে ঢোকেনি, এই রসদটা জুগিয়েছে ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স। একদমই একটার পর একটা জায়গায় রেড হচ্ছে, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, খবরগুলো দিচ্ছে কিন্তু এই ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স। দীপাঞ্জনদা, আমি আপনাকে আর কিছুক্ষণ দীপাঞ্জনদা আমি আপনাকে আর কিছুক্ষণ চাইবো আমাদের সঙ্গে, এই কারণের জন্যই চাইবো কারণ আপনি তো এখন একজন বিধায়ক, প্রশাসনের অংশ। আপনি একটু আগে ডির্যাডিক্যালাইজেশনের কথা বলছিলেন। এই ডির্যাডিক্যালাইজেশন করতে গেলে প্রশাসনের কি ভূমিকা থাকা উচিত আপনার থেকে শুনবো। বিরতির পর ফিরে এসে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দীপঙ্কর সরকার, অধ্যাপক। তিনি কি বলবেন আমি এই বিষয়ে একটু জেনে নিই, তারপরে আবার আপনার কাছে যাব এবং আমাদের সঙ্গে নয়নিকাদি রয়েছেন, নয়নিকাদির কাছেও যাব। দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আমাদের সঙ্গে ডক্টর দীপঙ্কর সরকার, বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। প্রথম আমার প্রশ্ন হচ্ছে যে মানে অত্যন্ত সিরিয়াস নোট যেটা আজকে আইজিএসটিএফ বলেছেন যে মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর কিছু আনগার্ডেড মুভমেন্ট, অর্থাৎ যখন মুখ্যমন্ত্রীর সুরক্ষা দুর্বল থাকে সেই মুহূর্তগুলোর ছবি বা ইনফরমেশন বা ইনপুট সেগুলোকে কালেক্ট করা হচ্ছিল। আমার প্রথম প্রশ্ন যে মুখ্যমন্ত্রীকে টার্গেট করার পেছনে জঙ্গিদের কি কারণ থাকতে পারে বলে সম্ভাব্য আপনার মনে হচ্ছে? দ্বিতীয়ত, এখন এই মুহূর্তে কি জঙ্গিরা মরিয়া চেষ্টা করতে পারে? কারণ আপনারা বলছেন যে জঙ্গি কার্যকলাপের দিন শেষ, এখন এই সরকার তার মুভমেন্ট, যেটা গৌরদা একটু আগে বললেন যে পুলিশ কিন্তু প্রচুর বদলে গেছে। মানে আমরা সামনে আমাদের হাতে মাত্র প্রায় 3 মাসের একটা রিপোর্ট, তাতেই গোরাদা বলছেন যে পুলিশ কিন্তু অনেক বদলে গেছে। এটা কি তাহলে ওই যে বলে না প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে, তাহলে কি আরও এই ধরনের আতঙ্কবাদী কার্যকলাপ বা অ্যাক্টিভিটিস দেখা যেতে পারে দীপঙ্করদা? দেখুন, বাংলার বুকে দীর্ঘদিন ধরে স্লিপার সেলগুলো জাগ্রত। টেররিস্ট অ্যাটাকের বিভিন্ন পর্যায়ের মধ্যে স্লিপার সেলটা সক্রিয় হলে, স্লিপার সেলটা কি, যে তারা পুলিশের সামনে আসবে না, কোনো উপরে জনগণের সামনে আসতে পারে এমন কোনো কার্যক্রম করবে না, কিন্তু তারা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক বিস্তার করবে, তারা তথ্য সংগ্রহ করবে এবং তারা যে তথ্যগুলো নেবে সেই তথ্যগুলো তাদের আপার যারা আছে তাদের কাছে দেবে এবং তাদের মাধ্যমে নাশকতার কার্যগুলো চলবে।
দেখুন, আপনি হাওড়ায় পিলখানা, আপনার মনে থাকবে, আমি কথাটা বলতে চাই, খুব সম্ভবত 2024 রামনবমীর দিন এই পিলখানাতে রামনবমীর শোভাযাত্রার পরে আক্রমণ হয়েছে। পুলিশকে উড়ন্ত লাথি মারা হয়েছে, পুলিশকে উড়ন্ত লাথি আমি শুধু সে নয়, ছবিও দেখিয়েছিলাম। স্থানীয় কাউন্সিলরের বাড়ির উপর থেকে নির্দিষ্ট পরিমাণের পাথর ছোড়া, বোতল ছোড়া, সেখান থেকে ইট মারা, সমস্ত কিছু হয়েছিল এবং ক্যামেরার সামনে এসেছে। স্থানীয় কাউন্সিলরের বাড়ি থেকে হয়েছে। তখন যে সরকার ছিল, তখন বলতে গেলে তখনকার সরকার যদি এই পাথর ছোড়া ঘটনা তদন্ত করতো, তাহলে হামিদ এতদিন বাইরে থাকতো বলে সম্ভব। ফার্স্ট কথা, পুলিশ হিসেবে করেনি। বিভিন্ন সময় কাশ্মীরের জঙ্গি এসে ধরে নিয়ে গেছে, আল কায়দার জঙ্গি পশ্চিমবঙ্গে ধরা পড়েছে। আমরা খাগড়াগড় বিস্ফোরণ দেখেছি যে কেন্দ্রীয় সরকার তদন্ত করতেছে, রাজ্য সরকার তথ্য দিচ্ছে না, সহযোগিতা করছে না, বাধা সৃষ্টি করছে, বিভিন্ন সময় হয়েছে। ফলে জঙ্গি স্লিপারগুলো সেলগুলি বাংলায় সক্রিয় ছিল। আপনি যে প্রশ্নে আসলেন যে একটা ছোট্ট ইনপুট দিই, মুখ্যমন্ত্রী বলেছিলেন খাগড়াগড়ের ঘটনার পর যে এরকম বিস্ফোরণ অনেক জায়গায় ঘটিয়ে থাকে। ভাবতে পারছেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রের সব থেকে যারা এই সংস্থাগুলো দেখে, তদন্ত করে, তাদেরকে বলছে তারা নাকি বিস্ফোরণ ঘটিয়ে ওনার দোষ দিচ্ছে। আরে উনি তো চলেই গেছেন। আজকে 3 মাসের পর যারা স্লিপার সেল ছিল তারা আউটপুট দিচ্ছে, যে পাচ্ছে যে এই সরকার এসেছে জিরো টলারেন্স নীতি, এবং তারা কোনোরকমভাবে এইরকম কাজের ক্ষেত্রে সর্বদা বাধা সৃষ্টি করছে। আপনি ভাবুন, 15 বছরের একটা সরকার কখনো এই আইজি যিনি গৌরব শর্মা, তিনি যেমন দাঁড়িয়ে মানে বসে পুলিশের সাথে বা পুলিশের কাজকর্মের সঙ্গে মিডিয়ার মানে যে বক্তব্য কথোপকথন যেটা দিলেন, জানালেন সত্যি আপনি বিষয়টা আমি উল্লেখ করছি। আমরা মনে করি যে সরকারের কাজ করে, যে পুলিশ দাঁড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে মিডিয়াকে জানাচ্ছে যে বাংলার বুকে এরকম কাজ চলবে না, এবং যারা যারা করে তথ্য দেওয়ার জন্য। না, কিন্তু রেসপেক্টেড সিএম কে আমি আসছি দাদা, আপনার দ্বিতীয় প্রশ্ন ওটা। এবার সিএম কে কেন, মুখ্যমন্ত্রী সিএম কে কেন? স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী সিএম তো একদম জাতীয়তাবাদী এবং সনাতনী সরকারের নেতা, ডবল ইঞ্জিন সরকার, এবং যিনি কোনো রকমভাবেই এই জিহাদি কাজকর্মকে সমর্থন করেন এবং জিহাদিদের নির্মূল করার সংকল্প নিয়েই বাংলায় ক্ষমতা এসেছেন। দেখুন, হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ এবং জনি ট্র্যাপ, আমি 3টে ট্র্যাপের মাধ্যমে এরা এই সমাজকে, এই যে স্লিপার সেল, তারা সমাজের যারা এই বিচ্ছিন্ন দিকে যাচ্ছে, যাদেরকে মগজ ধরাই করে সম্ভব, জিহাদি কার্যক্রমে সম্ভব, এই হুর ভবিষ্যতে তুমি বেঁচে থাকলেও তুমি আনন্দে থাকবে, আর মরে যাওয়ার পরে তোমার 72টা পাবে, এই তথ্যে যারা বিশ্বাস করে, আমি একদম মরে যাওয়ার পরে যারা 72টা পাবে, হুর, এই হুরের লোক দেখিয়ে, হুরের বাসনায় বশীভূত করে এই সমাজকে যারা অন্যদিকে পরিচালিত করতে চায়, তাদের প্রধান শত্রু তো শুভেন্দু অধিকারী। তিনি এই জাতীয়তাবাদী সরকার, গেরুয়া ধ্বজাধারী সরকারের মুখ, এবং কেন্দ্রে যে সরকার, রাজ্যের সরকার, যেমন নরেন্দ্র মোদীজি বলেছেন সারা ভারতবর্ষ থেকে জিরো টলারেন্স টেস্টের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের সরকার আছে 100 দিন হয়নি, 100 দিন হবে 15ই আগস্টের দিন, বাংলায় 100 দিনের সরকার হবে, সে নিয়ে ভীষণ আলোচনা, বিস্তারিত আলোচনা হবে। কিন্তু তার মধ্যেই আজকে 85 দিনের মাথায় যে দৌড় শুরু হয়ে গেছে, সেটা বুঝতে পারছেন। এবার হাওড়ার পিলখানা সেই ঘটনা যদি ঠিক আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, সেই দিন পাথর ছোড়ার ক্ষেত্রে এরকম ঘটনা জঙ্গি আপনি কি বলছেন তাহলে গত সরকার জঙ্গিদেরকে আশকারা দিত, একদম সেফ শেল্টার দিত? কেন ওই দিন পাথর কারা ছুঁড়েছিল, কেন ছুঁড়েছিল, তার তদন্ত যদি হতো, তাহলে হামিম আজকে কোথায় থাকতো বোঝা যায়। এবার তৃতীয় যে আপনার যে দ্বিতীয় পার্টে আসছে যে রেসিডেন্টগুলো, দেখুন রেসিডেন্সিয়াল এরিয়া বিরাট এরিয়া, কেউ কারো খোঁজ রাখে না, কর্মব্যস্ততার যুগে যে যাকে নিয়ে থাকে। এখন লিটিল ফ্যামিলি, স্মল থেকে লিটিল বলা, মানে আরো ছোট হতে শুরু করেছে। আগে 3জন ছিল, বাবা মা সন্তান, লিভিনে, এখন সন্তানও চাইছে না, 2জন এসে গেছে। ফলে তারা নিজেদের ওই সকালবেলা মোবাইল দেখা, দুপুরবেলা কাজ করা, রাত্রে এসে আনন্দ করে শুয়ে পড়া, এছাড়া কিছু তার নেই। ফলে এই বাস্তব জগতে দাঁড়িয়ে সমাজের এই যে বৃহত্তর অংশের মানুষ, যে পাড়ায় কে আসছে, কোথায় দেখছে, অনেকে বলে যে পাড়ায় ওই যে সিসি ক্যামেরা লাগে, পাড়ার কাকিমারা, মাসিমারা দুপুরবেলা কলতলা গিয়ে দেখতো কার বাড়িতে কে এসে, কোথায় এসে।
এটা তো সমাজের ক্ষেত্রে আমাদের জানতে সুবিধা হতো যে কারা আসছে কোথায় যাচ্ছে, তার থেকে বেরিয়ে মানে এসেছে। সেই কালচারটা বদল হয়ে গেছে বলে বলছেন আপনি? সেই কালচার বদল হয়েছে বল, সেই সময় তারা কিন্তু খবর রাখতো কে এলো। খবর রাখতো যে পাড়ায় কে এসেছে। আরে দেবাশিস আজকে কলেজ না গিয়ে, দেবাশিস আজকে স্কুল না গিয়ে ওই পাড়ায় গিয়ে বসে কীর্তন শুনেছে, এটা ওই মাসিমার সঙ্গে সঙ্গে দেয়, তোর মারে দেখলাম যে তোর ছেলে দেখলাম কীর্তন এখানে বসে আছে, এই যে খবরটা এখন দেওয়ার লোক। ঠিক। ফলে পুলিশকে আরো ব্যাপক অর্থে সচেতন হতে হবে। নিশ্চয়ই এই জাতীয়তাবাদী সরকার হয়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার হয়েছে, সেই সরকার এদের পিলপিলানি বের করে দিয়েছে। এই জঙ্গিরা এই রাজ্যে থাকতে পারবে না, তারা বুঝে গেছে। একদম। আমরা চমকে যাচ্ছি যে শুধুমাত্র এই যে ডকুমেন্ট ট্যাপ করা, এবং তার সঙ্গে আমরা আজকে এটাও শুনলাম পুলিশ সূত্রে যে ইউকে এবং মেক্সিকোর সিম কার্ড পাওয়া গেছে, ইউকে এবং মেক্সিকোর সিম কার্ড পাওয়া গেছে মুখ্যমন্ত্রী রানগার্ডের টার্গেট। এবং তার সঙ্গে চমকে যাবেন শুনলে যে এই যে অনেক সময় সিএমকে বলতে শুনেছি না যে বিএসএফ অ্যাটাক করেছে, পুলিশ অ্যাটাক, মানে পুলিশকে তো বলতেন না বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী করেছে, বারবার করে শীতল করে প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি প্রাক্তন, হ্যাঁ মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তাই বলুন। এবার এই যে করেছে, এই ক্ষেত্রে আমরা দেখছি কি যন্তর মন্তরে পুলিশের ড্রেস পরে ওই গন্ডগোলে ঢুকে এমন হয়তো লাঠিপেটা করলো যার জন্য কারোর মাথা ফেটে মৃত্যু হতে পারে। অভিযোগ কার আসতো? দিল্লি পুলিশের। বলছে যে তুমি পুলিশের পোশাক পরে ওখানে ঢুকে যাও, তুমি যাও, যে তুমি কাজ করো। দেখো আজকে কলকাতার বুকে যে ঘটনাটা ঘটেছিল, একদম এই আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ দিন, আপনাদের মাধ্যমে আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ দিই, তারা সেই দিন চরম কোনো ব্যবস্থা নেয়নি। ঠিক, কারণ তারা যদি সেই দিন নিতেন তাহলে আজকে এই মেকুয়ার সেকুরা, জাস্ট মেকুয়ার সেকুরা রাস্তায় যাবে বলতে বিজেপি সরকার 100 দিন হয়নি, তার আগে যে নিরীহ জনগণ ছাত্রদের উপরে লাঠিচার্জ করছে, তাদের মারছে। আজকে বাড়িতে বসে দেখো এরা কেউ ইনোসেন্ট না, এদের পিছনে বড় বড় মাথা বিদেশে থেকে কাজ করছে, যারা এই দেশকে, এই বাংলাকে দুর্বল করতে। কোনো আন্দোলনকে, আন্দোলনের মধ্যে এনার্কি ছড়িয়ে দেওয়া, বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য জঙ্গিরা কাজ করতে। আমি আসবো, নয়নিকা রায় আমাদের সঙ্গে রয়েছেন, বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবেন। ফিরে আসলাম আলোচনায়। আমি চলে যাব, নয়নিকা রায় আমাদের সঙ্গে রয়েছেন। নয়নিকা, আপনার কি মনে হয় যে বর্তমান সরকার জঙ্গিদের বিরুদ্ধে তৎপরতা তুঙ্গে রাখছেন, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে মাথায় রাখবেন যে পুলিশের উপরে হাত তোলা মানে স্বরাষ্ট্র দপ্তরের উপর হাত তোলা, এবং আমি পুলিশ মন্ত্রী, আমি তার ব্যবস্থা নেব। এই যে জঙ্গি তৎপরতা ধরা পড়ল, এর পেছনে এই সরকারের কঠোর মনোভাব এবং এই জঙ্গি যে বিস্তার লাভ করেছে তার জন্য গত সরকারের গয়ঙ্গচ্ছ মানসিকতা কি দায়ী? আপনার কি মনে হয়? না, দেখুন, এই প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই, কারণ একটা সুস্থ নাগরিক হিসাবে সরকার এবং প্রশাসন যদি ভালো মতন কাজ করে, সেটা সব নাগরিকই চায়, যারা এই বাংলার নাগরিক সহই ভারতের নাগরিক। কিন্তু তার সাথে সাথে আরো কিছু পয়েন্ট আসছে। যখন আমরা পেহেলগাঁও দেখেছি, পুলওয়ামা দেখেছি, প্লাস তারপরে যখন আমরা দিল্লিটা দেখলাম, এগুলো দেখার পরও গত শুক্রবার কাশ্মীরে অ্যাটাক হয়েছে, একজন কিন্তু মারা গেছে, পরিযায়ী শ্রমিক মারা গেছে এবং একজন আহত। এই জঙ্গিরা ঢুকছে কিভাবে? 2014 থেকে সেন্ট্রালে যারা দায়িত্বে ছিলেন তারা কিভাবে এই অনুপ্রবেশকারী হচ্ছে, কিভাবে তারা বলছে পাকিস্তান সোজাসুজি ঢুকে আমাদের উপর হামলা করছে। কারণ পেহেলগাঁও হওয়ার পরে দিল্লির ঘটনাটি ঘটেছে, এবং দিল্লির ঘটনা ঘটার পরে গত শুক্রবার একটি ঘটনা ঘটেছে। প্রত্যেকটা ভয়ঙ্কর। না, আপনি একটা জায়গা দেখুন নয়নিকা, এটা হচ্ছে ব্রেন ওয়াশের বিষয়। এই হাওড়ার আপনারই তো প্রতিবেশী, এই রাজ্যেরই মানুষ, সে কি করে তাহলে জঙ্গি হলো? এর তো বাইরে থেকে অনুপ্রবেশ ঘটেনি। এবং এই যে এবং আপনি আরেকটা জায়গা, দুটো জায়গা আমি একটু বলে দিই। বাংলাদেশের বর্ডার যদি আপনি দেখেন, তাহলে আপনি কখন, মানে একটু যদি ওই 2700 কিলোমিটার বর্ডার যদি আপনার নখদর্পণে থাকে, আপনি বুঝতে পারবেন যে ওখানে অতি সক্রিয় বিএসএফ থাকলেও কিন্তু ওই ট্রেসপাসিং আটকানো সম্ভব নয়। কারণ একজনের বাড়িতে, মানে যেখানে মানুষ মলত্যাগ করেন, সেই মলত্যাগের জায়গা এক জায়গায়, তার সেপটিক ট্যাঙ্কি, মলত্যাগের জায়গাটা হচ্ছে ভারতের, সেপটিক ট্যাঙ্কটা হচ্ছে বাংলাদেশের মাটিতে। এই জায়গাগুলোকে প্রোটেক্ট করা যায়নি। পুকুর, নদী, একজন মানুষ খাচ্ছেন ভারতে বসে, বাসনটা মাজছেন বাংলাদেশের পুকুরে, মানে এরকম ওপেন টেরিটরি জোন রয়েছে। তো কাজে আবার কাশ্মীরের যদি আপনি যান, না, এই ব্যাপারটা আমি আপনাকে বলি, এই ব্যাপারটা তো এই মানে এই
যে বিভাজনটা, সেই বিভাজনটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সরকারে বা বাম না না, জামানা সরকার হয়নি, করেনি। তার আমি দিদি, আমি সরকারকে দোষ দিচ্ছি না, এই সরকারই আমি তো বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার করে সীমান্তে বেড়া দেওয়ার বিরোধিতা করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন? না না না, সীমান্তে বেড়া দেওয়ার বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। ব্যাপারটা হচ্ছে যে সব সময় কিছু বাংলা বলা কথা লোককে বাংলা কথা বললেই তাদেরকে যদি বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা জঙ্গি বা জিহাদি বলা হয়, সমস্যা থাকে সেই জায়গাটায়। সমস্যা কিন্তু যাদের আজ ধরেছে প্রশাসন, আমি প্রথমেই বললাম প্রশাসন অত্যন্ত না, বিজেপিরও দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা বাংলায় কথা বলেন, তাদের কি জিহাদি বলা হয়েছে কখনো? কিন্তু না, আমাদের অমিত শাহজি একদিন বলেছিলেন, আপনারা হয়তো মনে থাকবেন এবং আপনারা তো জানেন, তিনি বলেছিলেন যারা চিড়ে খায় বা লুঙ্গি পরে তাদেরকে দেখলেই বোঝা যায় অনুপ্রবেশকারী বা বাংলাদেশ। এই কথা নিশ্চয়ই জানেন আপনারা। আপনারা একাধিক মিডিয়াতে এই খবর দেখিয়েছিলেন যে যারা লুঙ্গি পরে, যারা চিড়ে খায়, মুড়ি খায়, বাংলাদেশি চেনা যায়। এই যে এই টপিকটা, আপনি আমি প্রত্যেকে যারা বাংলায় কথা বলেন, আপনি যার কথা বললেন দিলীপ বাবু, শ্রমিক বাবু, প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, কেউ না কেউ বাড়িতে মুড়ি খায় বা চিড়ে খায়, কিংবা কেউ পোশাক লুঙ্গি পরিধান করে। এই লুঙ্গি পরিধান করা বা চিড়ে খাওয়া, মুড়ি খাওয়া বাংলাদেশি জঙ্গি পরিচয় হতে পারে না। এটা বর্তমান সরকার, আগের সরকারও বলেছে এবং বর্তমান সরকার যেটি করেছেন। না, কিন্তু আপনি তো অস্বীকার করতে পারবেন না, জয়প্রকাশ মজুমদারও যে লাথি খেয়েছিলেন সেখানেও আমরা লুঙ্গি দেখেছি। আবার হাওড়ার পিলখানায় যে পুলিশকে লাথি মারা হলো সেই ক্ষেত্রে লুঙ্গি আমি এক্ষুনি পারছি না, এটা আমার ব্যর্থতা যে ছবিগুলো দেখাতে আপনাকে এক্ষুনি এই মুহূর্তে। দুই ক্ষেত্রে লুঙ্গির ভূমিকা ছিল। আপনি যদি লুঙ্গির ভূমিকা দেখেন তাহলে এরকম বহু জায়গায় দেখেছি, আমাদের রাম মন্দিরের টাকা চুরি করেছে হিন্দু, কোন মুসলিমের দাড়ি টেনে ধরেছে সেইটাও কিন্তু হিন্দু। এবার একটা রাজনৈতিক স্লোগান বানিয়ে ফেলে একটা ধর্মের স্লোগানকে, এটাও কিন্তু হিন্দু। দেখুন, যদি ধর্মের স্পেসিফিকেশনে আমরা অপরাধী বাঁচতে থাকি তাহলে আইন আদালত প্রত্যেকটা জিনিস তুলে দেওয়া উচিত। ঠিক আছে, একাধিক হিন্দু মানুষের নামে রেপ কেস রয়েছে, একাধিক হিন্দু মানুষ খুন করে, একাধিক মানুষ ধর্ষণ করে, তাদেরকে কিন্তু আমরা বলতে পারি না তারা হিন্দু, তাদেরকে তারা কি গ্রেফতার হয় না? তারা কি গ্রেফতার হয় না? গ্রেফতার হয়। এই যে গ্রেফতার সম্পর্কে বললেন, এই গ্রেফতার সম্পর্কে আমি কখনোই বলছি না যে সে লুঙ্গি পরিধান করলে তাকে ছেড়ে দিন। এটা কিন্তু কখনো একজন আইনজীবী কেন সুস্থ নাগরিক হিসাবে বলা যেতে পারে না। কারণ আমরা সবসময় চাই সুস্থ বাংলা থাকুক, সুস্থ পরিবেশ থাকুক। কিন্তু আমি বলছি যদি লুঙ্গি পরা বা শুধু মুসলিম হওয়া একটা অপরাধের জঙ্গি অপরাধ হয়ে থাকে, সেখানে আমাদের সমস্যা। সেটা আগের মুখ্যমন্ত্রীও তিনি বলেছিলেন না। কিন্তু আমি এরপরে আপনি যেহেতু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলছেন, এর উত্তরের কাউন্টার দীপঙ্কর সরকার করতে পারবেন। আর দীপঙ্কর দা যতক্ষণ বলবেন তার মধ্যে আমি চাইবো আপনি অন্তত আমাকে 2-3 হিন্দু জঙ্গির নাম একটু বলে দিন। হিন্দু জঙ্গির নাম, আমি সেটা টেলিভিশনেই শোনাবো। আমি তো অনেক রেপিস্টের কথা বললাম, আমি তো আশারাম বাপুর কথা বললাম, আমি তো কার্তিক মহারাজের কথা বললাম, যাদের একাধিক ধর্ষণ কাণ্ড। কি বাজে কথা বলছেন এখানে দাঁড়িয়ে? কোথায় পেয়েছেন কার্তিক মহারাজকে আপনি? কোথায় বাজে কথা উক্তি করছেন বসে বসে চ্যানেলে? একজন সন্ন্যাসী সম্পর্কে আপনি অসভ্য কথা বলছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ ছিল। কার্তিক মহারাজ অভিযোগ হতেই পারে, অভিযোগ হতে পারে অনেকের এগেইনস্টে। অভিযোগ হতে পারে। যতদিন আমাদের অভিযোগের ভিত্তিতে, ধরুন একটা ঘটনা ঘটেছে, সেখানে একজন কথা বলছেন, একজন আপনার কথাই বোঝা যাচ্ছে যে আপনারাই হয়তো জঙ্গিকে প্রশ্রয় দেন। আপনারা প্রশ্রয় দেন, আপনি এসে প্রথম থেকে শুরু করে দিয়েছেন। আপনি প্রথম থেকে লুঙ্গি শুরু করেছেন, আপনি প্রথম থেকে আসারাম বাবুর কথা বললেন। আরে আপনি ভদ্র মহিলা, তো আপনি তো একটা কথা বলবেন পদ্মশ্রী একজন সম্মানীয় ব্যক্তি, একজন সন্ন্যাসী, তার সম্পর্কে বাজে কথা বলছেন। ভারত চিন্তার সাথে যুক্ত। আপনি ক্ষমা চান আপনার কথার জন্য, আপনি ক্ষমা চান কার্তিক মহারাজ সম্পর্কে ভক্তি করার জন্য। আপনি ক্ষমা চান, আগে আপনি দুঃখ প্রকাশ করুন। লজ্জা করা উচিত আপনার, লজ্জা করা উচিত। একজন সন্ন্যাসী সম্পর্কে বাজে কথা বলছেন, মহিলা হয়ে আপনার একটু সেন্স নেই। সমাজে কোথায় আছেন আপনি? আপনি মায়ের জাত, আপনি কথা বলেন ভদ্রভাবে বলেন। বেশ, আসুন, আজকে আর হাতে সময় নেই। আমরা চাই না যে ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করার জন্য সমর্থন করে না। কার্তিক মহারাজ সম্পর্কে আপনি জিজ্ঞেস করুন আপনার বাড়িতে, আপনার বাপ মা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করুন। আজকে আর হাতে সময় নেই, সময় নেই। আর দিদি, সময় নেই। আপনাকে আমরা পরবর্তী সময়ে স্টুডিওতে চাইবো।
পরবর্তী সময় আপনি নিশ্চয়ই পড়াশোনা স্টুডিওতে করুন, আসবেন, একটু তখন জানুন। আলোচনা হবে। টুকে পাস করা লোকে বসে আছে এরকম আইনজীবী আপনি একদম তাই একদম তাই বাজে কথা বললেন একদম রাজ্যপালকে পর্যন্ত ফাঁসি লজ্জা করা উচিত করা আপনার অভিযোগ দাও। সমাজে লজ্জা করা উচিত আপনার রাজ্যপালকে বেশ আজকে এখানে লজ্জা শেষ করা- করব। বেশ আজকে এখানে শেষ করব। আমি ধন্যবাদ জানাবো গোরাদাকে, দীপঙ্কর দাকে, নয়নিকা দাকে, আমাদের সঙ্গে ছিলেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রত্যেককে সঙ্গে আপনাদের। শুধুমাত্র এটা এক্সপার্টিস যারা তারা বলছেন যে আপনাদেরও কিন্তু দু চোখ খোলা রাখতে হবে। শুধুমাত্র সিকিউরিটি গার্ড, পুলিশ বা এসটিএফ বা সিসিটিভির উপরে ভরসা না করে নিজেদেরকেও এলাকার মানুষকে রেকগনাইজ করতে হবে, তাকে চিনতে হবে, না হলে কিন্তু বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে। আমি এখানে শেষ করব। অবশ্যই আপনাদের সজাগ দৃষ্টি এবং সতর্কতা আমি সব সময় আশা করব আপনাদের এন্ড থেকে। আমরা এখানে শেষ করব। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন, সিএনএর সঙ্গে থাকুন। নমস্কার।